আজকে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি চায়, কিন্তু একটি দল পিয়ার পদ্ধতি বুঝে না, পিয়ার পদ্ধতি মানে না, পিয়ার পদ্ধতি সম্পর্কে নেগেটিভ ধারণা দিচ্ছে। আজকে আমি তাদের সম্পর্কে বলতে চাই, এরকম গোয়ার্তুবি, এরকম ঘাউরামি অনেক আগেও তারা করেছে। সেই ইতিহাস এই বাংলাদেশের মানুষ জানে। এই বাংলাদেশের মানুষ 1991 থেকে 96 পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছিল কেয়ারটেকার সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সেদিন সেই দলের নেত্রী বলেছিল, এই দেশে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই, পাগল আর শিশু ছাড়া তাদেরকে কোনোভাবেই মানানো যায়নি যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এদেশের জন্য কল্যাণকর হতে পারে। সেদিন আমরা দেখেছি 96 সালের 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচন করা হলো। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার জন্য, এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই শুধুমাত্র শেখ হাসিনাকে ঘৃণা করে এবং তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আমাদের মনে নেই, আমরাও দেখেছি 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন এদেশের মানুষকে হত্যা করে, সন্ত্রাস করে, কেন্দ্র দখল করে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করা হয়েছে। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা এমপি হয়েছে 15 দিনের জন্য এমপি হয়েছিল। আমরা দেখেছি এই শরীয়তপুরে যাদেরকে মানুষ চিনে না, জানে না, যাদের কোনো অবদান এই শরীয়তপুরের মাটিতে নেই, সেদিন সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা জয়ী হয়েছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা এমপি হয়েছিল। আজকে আবার সেই এসেছে। পরবর্তীতে আপনারা আবার লক্ষ্য করেছেন 2006 সালে এই বাংলাদেশে লগি বৈঠার আন্দোলন করে আবার তাকে বাধ্য করা হয়েছিল। ওই জাস্টিস এম.এ. হাসানকে তারা বয়স বাড়িয়ে 63 থেকে 65 বছর বয়স বাড়ানো হয়েছিল, 2 বছর বয়স বাড়ানো হয়েছিল শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য। সেদিন সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের দলগুলি বলেছিল যে না, জাস্টিস হাসানকে 2 বছর বাড়ানোর দরকার নেই, নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রধান যিনি জাস্টিস হবে তিনিই প্রধান বিচারপতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। কিন্তু আজকে যারা এই পিয়ার পদ্ধতি মানছেন না, সেদিনের সেই নেত্রী, সেদিনের সেই দল এই জাস্টিস হাসানকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য অনড় ছিল, গোয়ার্তুমি করেছিল। আর সেদিনের বিরোধী দল ছিল আজকের যিনি পালিয়েছে বাংলাদেশ থেকে, শেখ হাসিনা। সেদিন লগি বৈঠার আন্দোলন করে বাধ্য করা হয়েছিল এই জাস্টিস হাসানকে, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে নাই। আজকে আমরা বলে দিতে চাই, এই আজকে শরীয়তপুরের এই জায়গা থেকে, এই সমাবেশ থেকে বলে দিতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের জন্য একটি কল্যাণকর প্রক্রিয়া, একটি কল্যাণকর প্রথা, একটি কল্যাণকর ব্যবস্থার নির্বাচনের জন্য। যেটা পীর সাহেব চরমনাই যেই বিষয়ে এই পর্যন্ত দাবি করেছে, সেই সমস্ত দাবিগুলি ছিল মানুষের জন্য কল্যাণকর। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই পিয়ার পদ্ধতি যারা আজকে বিরোধিতা করছে তাদের বিরুদ্ধেও 96-এর মতো, 2006 সালের মতো আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, একসাথে নামতে হবে, তাদেরকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। তাহলে হবে আমরা যা চাই, আমরা যা পেতে চাই, কল্যাণকর ব্যবস্থা পেতে চাই, সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশের জন্য পেতে চাই। এই ব্যবস্থার জন্যই আমাদেরকে পীর সাহেব চরমনাইয়ের অধীনে এই পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ নড়াচড়া করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী
অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্টেজে উপস্থিত আছেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আরিফুল ইসলাম সহ আমরা যারা উপস্থিত আছি সবাইকে ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি গোসারহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলতে হবে কারণ আজান হয়ে যাবে। কথাটা হলো এই, আমরা যে শব্দগুলি ইউজ করি, মানুষ গোয়ার তুমি শব্দটা ইউজ করে একজনের আরেকজনের যে না মানার যে প্রক্রিয়া, না মানার যে চেষ্টা, সেই চেষ্টার অভিপ্রায়কে বলা হয় গোয়ার তুমি। এটা আমাদের গ্রামের ভাষা, আমরা সবাই বুঝি। এই গোয়ার তুমি শব্দটা এমন একটা শব্দ, যত কিছুই করা হোক আমি আমার জায়গায় থাকবো, আমি আমার জায়গা থেকে পিছুপা হব না। সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা জনগণের কল্যাণে হোক আর অকল্যাণে হোক, সেটা আমি আমার জায়গায় থাকব। আমাদের দেশের রাজনৈতিক দলের অবস্থাও এরকম, রাজনৈতিক দলের নেতানেত্রীর অবস্থাও এরকম। আজকে আপনাদের সামনে আমরা একটা পিয়ার পদ্ধতি সম্পর্কে, আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে তারা আপনাদেরকে বুঝাবে, তারা পিয়ার পদ্ধতি সম্পর্কে বলবে। এই পিয়ার পদ্ধতি কতটুকু আমাদের জন্য সুবিধাজনক, কতটুকু অসুবিধাজনক, কতটুকু সুবিধা হতে পারে এবং কতটুকু অসুবিধা হতে পারে, এই সম্পর্কে আপনারা অনেক কথা শুনতে পারবেন। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে,